আসসালামু আলাইকুম। ড্রিমার্স একাডেমির পক্ষ থেকে আজকে তোমাদের অন্য একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আছি মোহাম্মদ আলিফ আলভি এবং আজকে আমরা পদার্থবিজ্ঞানের বল চ্যাপ্টারটি পড়ব। তো বল সম্পর্কে আমরা কিছু জেনে নিই। বল সম্পর্কে জানার আগে আমাদের নিউটনের প্রথম সূত্রটা সম্পর্কে জানতে হবে। নিউটনের প্রথম সূত্র হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সবেগে গতিশীল থাকবে। তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে যে স্থির বস্তুকে যদি তুমি কোনো বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করো তাহলে সেই বস্তুটা চিরকাল স্থির থাকবে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু গতিশীল বস্তু তো আমরা যদি দেখি যে একটা বস্তুকে আমরা যদি কিছুক্ষণ বল দেই তারপরে যদি ছেড়ে দিই বস্তুটা, সেটা কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে বস্তুটা কিন্তু থেমে যায়, বস্তুটা কিন্তু চিরকাল স্থির থাকে না। কিন্তু এটা যদি আমরা নিউটনের সূত্র অনুযায়ী যদি এটা প্রমাণ করতে চাই তাহলে আমাদের এমন একটা পরিবেশ লাগবে যে এখানে কোনো ঘর্ষণ বল নেই আর কোনো বাতাসের বাধা নেই। এমন একটা পরিবেশ লাগবে যেখানে আমরা ধাক্কা দিলে বা ওই ধাক্কার যে বলটা থাকবে সেই বলের কারণে বস্তুটা চিরকাল চলতেই থাকবে, ওটাকে আবার বল প্রয়োগ না করে থামানো পর্যন্ত ওটা সারা জীবন ওটা ওই বেগেই চলতে থাকবে। তো নিউটনের সূত্র দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু তার সবেগে গতিশীল থাকে। তো এরপরে আমাদের জানতে হবে জড়তা কি। জড়তা হচ্ছে এই বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সবেগে গতিশীল থাকতে চায়, এই প্রবণতাটাই হচ্ছে জড়তা। যেমন ধরো স্থির বস্তুকে যদি তুমি বাহ্যিকভাবে বল প্রয়োগ না করো সেটা কিন্তু সারা জীবন স্থিরই থাকবে, আর গতিশীল বস্তুকে যদি তুমি বল প্রয়োগ না করো তাহলে সে কিন্তু গতিশীলই থাকতে চায়। যেমন ধরো এই জড়তার একটা উদাহরণ, তুমি যদি বাসে চড়ো তখন বাস যখন চলমান থাকে একটা গতিতে, হঠাৎ করে যদি স্পিড ব্রেকের সামনে গিয়ে ব্রেক করে দেয় তখন কিন্তু তোমরা একটা আচমকা ধাক্কা খাও, এটাই কিন্তু জড়তা। তো এটা কেন হয় আসলে? এটা হয় কারণ তোমরা যখন বাসে উঠি আমরা সবাই, তো তখন বাসের সাথে সাথে আমাদের শরীরটাও একটু ওই বাসের গতিতে চলমান থাকে। তো হঠাৎ করে যখন বাসটা ব্রেক করে আমাদের শরীরের নিচের অংশটা গতিশীল যে থাকে সেটার সাথে সাথে থেমে যায়, কিন্তু আমাদের শরীরের যে উপরের অংশটা সেটা কিন্তু এই স্থির হতে কিছুক্ষণ সময় লাগে, যার কারণে আমরা আচমকা একটা ধাক্কা খাই। এটাই মূলত জড়তার একটি উদাহরণ। তো এখন আমরা জানবো বল কি। বল হচ্ছে যে জিনিসের প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে বল। তো এটা আমরা আগেই বুঝতে পেরেছি যে যে বস্তুর প্রয়োগের ফলে মানে বল প্রয়োগ না করলে কিন্তু স্থির বস্তু সবসময় স্থির থাকে এবং গতিশীল বস্তুর কোনো বেগের পরিবর্তন হয় না, কারণ এটা তার তার যেই বেগ থাকে সেই বেগেই চিরকাল চলতে থাকে। তো এটা নিয়ে আমাদের আর কিছু জানতে হবে না। এরপর আছে বলের প্রকারভেদ। আমরা বল কি জানলাম, এখন বল কয় প্রকার সেটা নিয়ে আমরা জানবো। তো বল হচ্ছে 4 প্রকার: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তো এদের মধ্যে সবথেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা কিভাবে হয়, কোথায় হয়? এটা হচ্ছে নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের মাঝখানে হয় এবং এটার শক্তি মানে এটার বলটা অনেক শক্তিশালী একটা বল, এটা সবল নিউক্লিয় বল। আর এখানের মধ্যে সবথেকে দুর্বল যে বলটা থাকে সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন অনেকের ধারণা হতে পারে যে মহাকর্ষ বলটা কিভাবে দুর্বল হতে পারে, এখানে তো দুর্বল নিউক্লিয় বলও হতে পারতো। তো এখানে তোমাদের জিনিসটা একটু বুঝিয়ে নেই যে আমরা কি জানি এই মহাকর্ষ বলের সূত্র কি। এফ সমান সমান gm/r², g ও m1
m2/d²। তো এখানে g এর মান কত? g এর মান হচ্ছে 6.673 ইন্টু 10^11। তো এখানে 10^11 এটা কিন্তু অনেক বেশি একটা ছোট সংখ্যা, কারণ এখানে 10 ইনভার্স করা হয়েছে 11 দ্বারা, যার কারণে এটা খুবই ছোট একটা মান হয়ে যাচ্ছে, যার কারণে মহাকর্ষ বল খুবই ছোট রেঞ্জের একটা মান। আর যে তোমার আর এই মহাকর্ষ বলটা আমরা কিভাবে বুঝি, এটা কিভাবে হয়? মহাকর্ষ বল হচ্ছে, এটার সংজ্ঞা যদি আমি বলি, মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর মধ্যে দুটি বস্তুর যে আকর্ষণ, একটি বস্তুর অপর বস্তুর প্রতি যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। যেমন ধরো আমরা পৃথিবীতে যে হাঁটাচলা করি, তো পৃথিবী আমাদের যে বলে টানে, আমরা কিন্তু পৃথিবীকে সেই বলেই আকর্ষণ করি, যার কারণে আমরা ধরো ছাদ থেকে লাফ দিলে আমরা মাটির দিকে পড়ি, তারপরে বল উপরের দিকে মারলে সে বলটা আবার নিচে চলে আসে। এগুলো সবই মহাকর্ষ বলের উদাহরণ। তারপর আরেকটা বড় উদাহরণ হচ্ছে যে চাঁদ যে পৃথিবীর চারদিকে ঘুরে, এটা মহাকর্ষ বলের কারণেই ঘুরে। আর তড়িৎচুম্বকীয় বল, এটা তো আমরা সবাই জানি, এটা এই নামের মধ্যেই দেওয়া আছে তড়িৎ চুম্বকীয় বল। এটা হচ্ছে একটা চুম্বকীয় বল, যার কারণে আমরা কি জানি, চুম্বকের এক প্রান্তে থাকে ঋণাত্মক, এক প্রান্তে থাকে ধনাত্মক, যার কারণে চুম্বকের ধনাত্মক প্রান্তটা অপর চুম্বকের ঋণাত্মক প্রান্তের দিকে আকর্ষণ করে, এবং এর মাধ্যমে যে বল সৃষ্টি হয় তাকে বলে তড়িৎচুম্বকীয় বল। আর দুর্বল নিউক্লিয় বল, এটা তোমাদের না জানলেও চলবে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে খুবই ছোট মানের একটা বল, দুর্বল নিউক্লিয় বল। আর সবল নিউক্লিয় বল হচ্ছে দুটি নিউক্লিয়াসে, মানে নিউক্লিয়াসের মাঝখানে যে প্রোটন এবং নিউট্রনের মাঝখানে হয়, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এইটুকু জানলেই হবে তোমাদের এখান থেকে। তো এরপরে আমরা জানবো ভরবেগ কি। ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল। ভর ও বেগের গুণফল। তো ভরবেগের সূত্রটা হচ্ছে p = mv। ভরবেগকে আমরা p দ্বারা প্রকাশ করি, এর একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভরকে আমরা m দ্বারা প্রকাশ করি, এর একক হচ্ছে কেজি। আর বেগকে আমরা v দ্বারা প্রকাশ করি এবং এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এখান থেকে বিভিন্ন রকম ম্যাথ আসে, যে ভরবেগ নির্ণয়ের অনেক টাইপের কিছু ম্যাথ আসে, যে কোনো বস্তুর ওজন দেওয়া থাকে, বেগ দেওয়া থাকে, ওটার ভরবেগ নির্ণয় করতে পারে। তো দেখি আমরা কিছু ম্যাথের ট্রাই করি। এখানে একটা কোশ্চেন আছে, একটি 5 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান, এর ভরবেগ নির্ণয় করো। তো এটা আমরা কিভাবে নির্ণয় করব, তো ভাবো। এখানে আমাদের দেওয়াই আছে যে m = 5 কেজি এবং v = 10 মিটার পার সেকেন্ড। তো আমরা ভরবেগের সূত্র অনুযায়ী কি জানি, ভরবেগের সূত্র হচ্ছে ভর গুণ বেগ। তো এখানে আমাদের ভর এবং বেগ দুটোই দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজেই এখানে ভরবেগটা নির্ণয় করতে পারবো। এই যে ভরবেগটা নির্ণয় করা আছে, এখানে ভরবেগটা হবে 50 কেজি মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো এখন আমরা জানবো নিউটনের দ্বিতীয় সূত্র কি। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বস্তুর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তো এই সূত্রটা দ্বারা আমরা কিভাবে বুঝতে পারি যে এটা কিভাবে হয়। তো এর জন্য আমাদের চিন্তা করতে হবে যে একটা বস্তু প্রথমে স্থির না, মানে কিছু একটা বেগে চলতেছিল একটা বস্তুর ভরটা ধরি m, এবং বস্তুটি u বেগে চলমান ছিল সামনের দিকে। তো এটাকে আমরা
বাহির থেকে বা বাহ্যিকভাবে কিছু একটা বল প্রয়োগ করলাম, যার কারণে বস্তুটি সামনের দিকে চলতেছিল, তার বেগটা বেড়ে আগে ইউ ছিল, বেগটা বেড়ে ভি হয়ে গেল, কিন্তু বস্তুর ভর তো কনস্ট্যান্ট, তো ভরটা এমই থাকবে। তো বস্তুর ভরটা বেগটা ইউ থেকে ভি হয়ে গেল, এবং যার কারণে এর ভরবেগের পরিবর্তনটা হয়। পূর্বের ভরবেগ কত ছিল? পূর্বের ভরবেগ ছিল এম ইউ, এবং মানে আদি ভরবেগটা ছিল এম ইউ, এবং বর্তমানে যে শেষ ভরবেগটা সেটা হচ্ছে এম ভি। তো এখানে আমরা সূত্রের মধ্যে কি বলেছি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তো হারটা আসলে কি, যে এটাকে কত সময় ধরে বা টাইমটা কয় সেকেন্ড বা কয় মিনিট ধরে বস্তুটাকে বল প্রয়োগ করা হয়েছে, সেই সময়টাকে এই পরিবর্তনটা দিয়ে ভাগ দিতে হবে। তো এর জন্য এখানে এই আদি ভরবেগ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ ভাগ টাইম, শেষ ভরবেগটা কি, এম ভি মাইনাস এম ইউ বাই টি ইকুয়াল সমানুপাতিক সাইন এফ। তো এরপরে কি হবে, এখান থেকে আমরা এমটা কমন নিয়ে নিব। এম কমন নিলে এখানে বাকি থাকে উপরে ভি মাইনাস ইউ এবং নিচে টি সমানুপাতিক এফ। তো এরপরে আবার যদি আমরা এটাকে লিখতে চাই, আগে কি ছিল, এফ সমানুপাতিক এম কমন নিয়েছিলাম আমরা, আর উপরে ছিল ভি মাইনাস ইউ বাই টাইমের টি। এবং তাহলে আমরা এইটা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা দ্বিতীয় অধ্যায় যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা জানি যে এটা সমান সমান হচ্ছে এ, কারণ আমরা কি জানি, ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, সমান সমান ত্বরণ। তো এখন এটা বুঝতে পারলাম আমরা যে এফ সমানুপাতিক এম এ। তো আমাদের সমানুপাতিক সাইনটা উঠাইতে হলে আমাদের সেখানে একটা ধ্রুবক ধরতে হয়, ধ্রুবক বসাতে হয়। তো আমরা এখানে ধ্রুবকটা বসাবো, ধ্রুবকটা হবে কে এম এ। তো এখন এই কে এর মানটা কত, কে এর মানটা তো পরিবর্তন হতে পারে, আমরা তো জানি না যে কে এর মান কত, কিন্তু আমাদের মাননীয় বিজ্ঞানী নিউটন সাহেব বলে গেছেন যে কে এর মানটা, এখানের ক্ষেত্রে কে এর মানটা 1 ধরা হয়, কে ইকুয়ালস টু 1, এটা নিউটন বলেছেন। যার কারণে আমরা বর্তমানে যে সূত্র পড়ি, এফ সমান সমান এম এ, এই সূত্রটা কিভাবে আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আবিষ্কৃত হয়েছে। তো প্রত্যেকটা সূত্ররই এক একটা আলাদা আলাদা প্রমাণ থাকে, তো প্রমাণগুলো জানলে আমরা বুঝতে পারি যে সূত্রটা কিভাবে এসেছে, এবং এটা আমরা রিলেট করতে পারি যে কিভাবে কি হয়, যার কারণে সূত্রটা দেখালাম। আচ্ছা, তো এই সূত্রটা যখন জানলাম, তাহলে এই সূত্রর রিলেটেড কিছু ম্যাথ করে নেওয়া যাক। তো একটা ম্যাথ দেখি আমরা। ম্যাথটা হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায়, মিস্টেক হয়েছে এখানে লেখায়, বল প্রয়োগ করায় 3 সেকেন্ডে বেগ 6 মিটার পার সেকেন্ড থেকে 18 মিটার পার সেকেন্ডে হলে প্রযুক্ত বল কত? তো এখানে আমরা কি জানি, দেওয়া আছে এখানে যে এম সমান সমান 5 কেজি, ইউ সমান সমান 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ভি সমান সমান 18 মিটার পার সেকেন্ড, ইউ সমান সমান 6 মিটার পার সেকেন্ড, ভি সমান সমান
18 মিটার পার সেকেন্ড। তো এখানে আমাদের প্রযুক্ত বলটা বের করতে বলেছে। তো প্রযুক্ত বলটা বের করতে হলে আমাদের আগে ত্বরণটা বের করতে হবে। তো ত্বরণটা আমরা বের করব কিভাবে? ত্বরণটা বের করব আমরা এই যে এখানে দেওয়াই আছে। আমরা জানি যে F সমান সমান ma, তো সুতরাং a সমান সমান v মাইনাস u বাই t। তো এখানে শেষ বেগ হচ্ছে 18, আদি বেগ হচ্ছে 6, তাহলে t হচ্ছে 3 সেকেন্ড। টিটা দেই নেই, t হচ্ছে 3 সেকেন্ড। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ত্বরণের মান বের হয় 4 মিটার পার সেকেন্ড। এবং প্রযুক্ত বল আমরা জানি, প্রযুক্ত বল F সমান সমান ma, m হচ্ছে 5 কেজি এবং a আমরা এখানে নির্ণয় করলাম 4 মিটার পার সেকেন্ড। সুতরাং আমাদের বল হবে 20 নিউটন। বলের একক নিউটন, এটা আশা করি সবাই জানো, বলের একক নিউটন। তো আশা করি ওই ম্যাথটা বুঝতে পারবা, তোমরা বুঝতে পেরেছো। তো পরে কি আছে, পরে আরেকটা ম্যাথ আছে। এখানে দেওয়া আছে 90 নিউটন ওজনের একটি বস্তুর ওপর বল প্রয়োগ করায় 3 সেকেন্ডে এর বেগ 6 মিটার পার সেকেন্ড থেকে 18 মিটার পার সেকেন্ড হলে প্রযুক্ত বল কত? আগেরবার কি বলা হয়েছিল? আগেরবার বলা হয়েছিল যে তোমাদের 5 কেজি ভরের একটি বস্তুর উপর এবং এবার বলা হয়েছে 90 নিউটন ওজনের একটি বস্তুর উপর। এবার কিন্তু ওজনের কথা বলা হয়েছে, আগেরবার ভরের কথা বলা হয়েছিল। ভর আর ওজন কিন্তু এক না, এটা আশা করি সবাই জানো। তো এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমাদের জানতে হবে যে W সমান সমান mg। এটা আশা করি সবাই জানো, এটা এখানের মনে হয় না কেউ জানে না। W ইকুয়ালস টু mg। তো আমাদের এখানে ভরটা বের করতে হবে, কারণ আমরা জানি যে প্রযুক্ত বল বের করতে হলে আমাদের এমটা দরকার। তো এম বের করতে হলে আমাদের ওয়েট থেকে গ্র্যাভিটিটা ডিভাইড করতে হবে। তো গ্র্যাভিটি সব জায়গায় 9.8, এটা সবাই জানার কথা যে গ্র্যাভিটি 9.8। তো আমরা এখানে ওয়েট থেকে গ্র্যাভিটিটা ডিভাইড করলে আমরা এখানে পাচ্ছি 9.18 কেজি। সুতরাং প্রযুক্ত বল F সমান সমান ma, F সমান সমান m এর মান হচ্ছে 9.18, যেটা আমরা এইমাত্র বের করলাম। এবং এটা আমরা কিভাবে পেলাম? এখানে দেখো, এখানে যে 6 মিটার পার সেকেন্ড আর 18 মিটার পার সেকেন্ড, আগের ম্যাথটাতেও কিন্তু সেমই ছিল। তাই আমি আগের ম্যাথের যে এই ত্বরণের ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা থেকে এখানে বসিয়ে দিয়েছি, তোমাদের আর ক্যালকুলেশনটা দেখালাম না। যাই হোক, এখানে আমাদের প্রযুক্ত বলটা বের করতে হবে। তো প্রযুক্ত বলটা হচ্ছে 36.7 নিউটন। আশা করি তোমরা এই ম্যাথগুলো আরও প্র্যাকটিস করলে তোমরা আরও ইমপ্রুভ করবা। আর এরপরে আমরা জানব শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র দ্বারা এটাকে প্রমাণ করা হয়েছে। নিউটনের তৃতীয় সূত্র কি? এর সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এবং প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো তুমি যদি চিন্তা করো, একটি দেওয়ালকে তুমি যদি 10 নিউটন বলে যদি তুমি ধাক্কা দাও, দেওয়ালটাও কিন্তু তোমাকে 10 নিউটন বলেই ধাক্কা দিচ্ছে। তুমি যখন হাঁটো, সেই তোমার হাঁটার যে তুমি যে কিভাবে হাঁটো, তুমি মাটিতে পাড়া দাও এবং তুমি মাটিতে একটা প্রেসার দাও, যে পরিমাণে একটা বল প্রয়োগ করো, মাটি তোমাকে সেই পরিমাণে একটা এই বল করে, মানে বিপরীতভাবে প্রতিক্রিয়া করে বলটা করে, যার কারণে তুমি সামনের দিকে হাঁটতে পারো। তো এর মানে হচ্ছে যে তুমি যেই বলটাই প্রয়োগ করো না কেন, তোমাকে ওই বস্তুটা সেম বলটাই তোমাকে আবার বিপরীত প্রতিক্রিয়া করে পাঠিয়ে দিচ্ছে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে F1, যদি F1 কোনো বস্তুর উপর F1 বল প্রয়োগ করো, সেটা তোমাকে মাইনাস F2 বল প্রয়োগ করবে। অতএব F1 সমান সমান মাইনাস F2। তো এখন ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। তো এখন আমরা সূত্রটার প্রমাণটা দেখে নিই।
প্রমাণ হচ্ছে f1 মাইনাস f2 f1 ইকুয়ালস টু মাইনাস f2। তো f1 দ্বারা আমরা কি বুঝতে পারছি, f1 মানে হচ্ছে m1 a1 ইকুয়ালস টু মাইনাস m2 u2। যেহেতু f2 আছে, তো f2র যে ভরটা, সেই ভরটা আমরা m2 ধরছি এবং f2র যে ত্বরণটা সেটা আমরা a2 ধরছি এবং মাইনাসের জায়গায় মাইনাস বসিয়ে দিলাম। তো এখান থেকে আমরা m1 a1 থেকে mটা কমন নিচ্ছি না, মানে mটা আলাদা করে নিচ্ছি এবং a সমান সমান v মাইনাস u বাই t সেটা বসিয়ে দিলাম এবং উভয় পাশে সেম কাজটা করলাম। তো উভয় পাশে সেম কাজটা করার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি যে m1 এবং v1টা গুণ করলাম এবং মাঝখানে যে মাইনাস চিহ্নটা আছে সেই মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম। mটা আবার ইউর সাথে গুণ হলো, এই যে mটা এই v এর সাথে একবার গুণ হলো, তারপর আবার ইউর সাথে গুণ হলো এবং এই সমান সমান দিয়ে এই যে মাইনাসের এই mটা এই v এর সাথে একবার গুণ হলো, এই u এর সাথে একবার গুণ হলো। তো মাইনাস চিহ্নের কারণে মাইনাস m2 v2 এবং এই মাইনাস এবং এই প্রথমের মাইনাস, দুইটা মাইনাস মিলে মাইনাসে মাইনাসে প্লাস, যার কারণে প্লাস m2 v2 হলো এবং দুই পাশের যে এই টিটা আছে, এই টি দুই পাশ থেকেই কাটাকাটি হয়ে যাবে, যার ফলে আমাদের অবশিষ্ট থাকবে m1 v1 মাইনাস m1 v1 মাইনাস m1 u1 সমান সমান মাইনাস m2 v2 প্লাস m2 v2 m2 u2, এইখানে থাকবে m2 u2। এটা একটু কারেকশন করে নিও, এটা হবে m2 u2। তারপরে আমরা এই যে এই m2 v2টাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে এবং এই যে এখানে m2 v2টা এই পাশে পার করে দিছি, এই m2 v2টা, যার কারণে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেছে। তারপরে সমান সমান দিয়ে আমরা এই পাশে যে m1 v1টা আছে সেটা আমরা এই পাশে পাঠিয়ে দিলাম এবং আমাদের সূত্রটা এসে দাঁড়ালো কিছুটা এরকমের, সব ইরেজ করে দিই, সূত্রটা এসে দাঁড়ালো এইভাবে। তো আমাদের এইটা মনে রাখলেই হবে, প্রমাণটা দেখে রাখা ভালো, শিখে রাখা ভালো, কিন্তু প্রমাণটা সম্ভবত তেমন একটা কাজে আসে না। তো আশা করি প্রমাণটা বুঝতে পেরেছো তোমরা। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা আর দীর্ঘ করলাম না, আজকের ক্লাসটা আপাতত এতটুকুই রাখলাম। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই ক্লাসের উপর থেকে তোমাদের কিছু HW দেওয়া হবে, সেটা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়া হবে। তোমাদের পোস্টের যে কমেন্টে থাকবে সেখানে কিছু HW দেওয়া হবে তোমাদের, তোমরা আশা করি HWগুলো বাসায় করবা এবং সবাইকে ধন্যবাদ।